আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা পর্যায় সারণী বা পেরিওডিক টেবল এই অধ্যায়টা রিভিশন করব পুরোটা, হ্যাঁ? তো পেরিওডিক টেবল বা পর্যায় সারণী, আচ্ছা। তো আমাদের 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টা। মৌলিক পদার্থ আর কি, মৌলিক পদার্থ হচ্ছে 118টা। মৌলিক পদার্থ কি আমরা অলরেডি জেনেছি এর আগের অধ্যায়গুলোতে। মৌলিক পদার্থ বা মৌল হচ্ছে যাদেরকে বাংলায় আমরা ওই পদার্থ ছাড়া আর কিছুই পাবো না, এরকম মৌলিক পদার্থ 118টা এই পর্যন্ত আমরা পেয়েছি। তো এই যে মৌলিক পদার্থগুলোর বিভিন্ন রাসায়নিক ধর্ম আছে, বিভিন্ন মৌলিক ধর্ম আছে, তাই না? এদের ভৌত ধর্ম আছে, রাসায়নিক ধর্ম আছে। তো এই 118টা মৌলের জন্য স্যার স্যার একটু ওয়েট করেন, আমি একটু কাজ আছে। তো এই যে 118টা মৌলের মাঝে আমরা 118টা ভৌত ধর্ম পাবো, 118টা রাসায়নিক ধর্ম পাবো, তাই না? একাধিক বৌদ্ধ ধর্ম থাকলে তারা আমরা আরও হিউজ সংখ্যা হয়ে যাবে, একাধিক রাসায়নিক ধর্ম থাকলে হিউজ সংখ্যা হবে। 118টা গলনাঙ্ক, 118টা স্ফুটনাঙ্ক, তাহলে বিভিন্ন আসলে তারপর বিক্রিয়া কোনটা কার সাথে কীভাবে বিক্রিয়া করে, তাহলে 118টা মূলের জন্য আমাদের এই সংখ্যাটা আসলে হিউজ। 118টা আমাদের মনে রাখতে হবে। তো এই যে এটা একটা কঠিন প্রসেস যেটা আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে সহজ করে দিয়েছে। এই ইলেকট্রন সংখ্যা পর্যায় সারণী বা পেরিওডিক টেবলের মাধ্যমে। এই পর্যায় সারণী বা পেরিওডিক টেবলে কি করা হয়েছে, আমাদের যে মৌলগুলোর ধর্ম একই এই মৌলগুলোকে একটা গ্রুপে নিয়ে আসা হয়েছে। ফলে আমরা যদি ওই গ্রুপের ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এগুলো মনে রাখি, আলটিমেটলি পুরো গ্রুপের ধর্ম সম্পর্কে আমাদের বা পুরো গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায়। মনে করো গ্রুপ একে যারা আছে তারা হচ্ছে ক্ষার ধাতু, তার মানে প্রত্যেকে আমাদের পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার উৎপন্ন করে। তাহলে এটাকে আমাদের আর লিথিয়াম ক্ষার ধাতু, তারপর সোডিয়াম ক্ষার ধাতু, পটাশিয়াম ক্ষার ধাতু স্পেসিফিক আলাদা আলাদাভাবে মনে রাখার দরকার নেই। আমরা গ্রুপ একের ক্ষার ধাতু এগুলো মনে রাখলে চলো। গ্রুপ 1 2 মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 17 হেলুজেন। তো এগুলো আমাদের পড়াটাকে সহজ করে দিয়েছে, গুছানো করে দিয়েছে অনেকটা। এই যে মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। যারা একই ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে মৌলিক পদার্থের জন্য একটা ছক তৈরি করার প্রচেষ্টা চলেছিল অনেক বছর আগে থেকে। আলটিমেটলি ওখান থেকে আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টার মাধ্যমে অনেক পরিবর্তনের ফলে আমরা একটা টেবল পেয়েছি যেটার নাম পেরিওডিক টেবল। এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব? এই অধ্যায়ে আমরা পর্যায় সারণী পটভূমিটা পড়বো, দেন মৌলের সর্বোচ্চ শক্তি সিলেক্ট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর প্রধান গ্রুপগুলোর সম্পর্ক বের করতে পারবো, প্রথম 30টা মৌলের। দেন একটা মৌল পর্যায় কীভাবে শনাক্ত করা হয় এটা আমরা একটু ধারণা নেব। দেন পর্যায় সারণীতে মৌলের অবস্থান জেনে ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা। মৌলের সঙ্গে বিশেষ নাম, আমরা গ্রুপ একের নাম দেখব যে ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে? এবং গ্রুপ 17 এর হেলুজেন ধাতু বলা, হেলুজেন বলা হয়, এবং গ্রুপ 16 এর ক্ষেত্রে আমরা চালকোজেন মৌল, আকরিক সৃষ্টিকারী মৌল। এভাবে আমরা বিভিন্ন গ্রুপের জন্য স্পেসিফিক বিভিন্ন নামে ডাকতে পারি। পর্যায় সারণীর গুরুত্ব কি? দেন একই গ্রুপের মৌল দ্বারা যৌগের গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন করতে পারবো, এগুলাই। এরপর আসে পর্যায় সারণীর পটভূমি বা ব্যাকগ্রাউন্ড অফ পেরিওডিক টেবল। আমাদের যদি পটভূমিটা একটু পড়ি, তো এই ক্ষেত্রে আমরা দেখব মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং পদার্থ সম্পর্কে যে সকল ধারণা করেছিল, পর্যায় সারণী হচ্ছে তার একটা সম্মিলিত রূপ। তো এই যে একজন বিজ্ঞানী একদিনের পরিশ্রমের ফলে এটা তৈরি হয়নি। আমাদের ফার্স্ট অফ অল এটা কাজ শুরু করেন কে? 1789 সালে। 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কী কী? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার, এই পদার্থগুলোকে উনি ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করেন। তাহলে প্রথম আমাদের যে ভাগ এটা হয়েছিল মাত্র দুইটা ভাগে, একটা হচ্ছে ধাতু যারা, একটা হচ্ছে অধাতু যারা। এই যে উনি এই যে ওনার যে পরিচিত মৌলগুলো ছিল এগুলো সব উনি একসাথে করে এগুলোকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। এই যে ল্যাবোসের সময়কাল থেকে মৌলগুলিকে ভাগ করার একটা চিন্তা ভাবনা তখন থেকে আমাদের শুরু হয়ে যায়। পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডুবেরানা তার ত্রয়ী সূত্র প্রদান করেন। আসে ত্রয়ী সূত্র কে দেন? বিজ্ঞানী ডুবেরানা। তো ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্র হচ্ছে মৌলের পারমাণবিক ভর অনুসারে তুমি যদি এগুলোকে সাজাও, এই যে 1 2 3 মৌলের পারমাণবিক ভর অনুসারে তুমি এগুলোকে সাজাও, প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় আমাদের দ্বিতীয় মৌলের সমান হবে। মনে করো 3 একে কত হয়? 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এটা আমাদের দ্বিতীয় নম্বর মৌলের সমান। এভাবে উনি লক্ষ্য করেন যে যখন আমরা কোনো মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাবো, তাহলে তাদের
যে পারমাণবিক ভরের গড় এটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান হবে। তিনটা মৌলকে যদি সাজাও তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের গড়টা দ্বিতীয় মৌলের সমান হয়। এটাকে আমরা ডুভেরানের ত্রয়ী সূত্র বলি। তো উনি সর্বপ্রথম পারমাণবিক ভর অনুসারে সাজান, এটাও একটু মনে রাখবো, উনি পারমাণবিক ভর অনুসারে সাজান কিন্তু। এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, এবং একে আমরা ডুভেরানের ত্রয়ী সূত্র বলে। বিজ্ঞানী ডুভেরানের ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। তাহলে আমাদের যারা এই যে ডুবেরাইনের সর্বপ্রথম ত্রয়ী মৌল কাদেরকে বলেছেন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে উনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। প্রশ্ন আসতে পারে নিচের কোনটা ডুবেরাইনের প্রথম ত্রয়ী মৌল না? তাহলে এখানে ক্লোরিন দিতে পারে, ব্রোমিন দিবে, আয়োডিন দিবে, আরেকটা হয়তো ফ্লোরিন দিল। তাহলে নাম এর মাঝে কিন্তু মানে একই ক্লোরিন ফ্লোরিন একই রাখলে কিন্তু ফ্লোরিন প্রথম ত্রয়ী মৌল না। প্রথম ত্রয়ী মৌল এগুলা, যাহলে যেটা না ওটা আনসার দিব, ফ্লোরিন হবে আনসার। এরপর আসো 1866 সালে। তাহলে এটা গেল কত সালে? 1829 সালে। ফার্স্ট অফ অল শুরু হয় 1789 সালে। এরপর 1829 সালে, দেন 1866 সালে নিউল্যান্ড তার অষ্টক সূত্র প্রকাশ করেন। আমাদের এই নিউল্যান্ড সাহেব ছিলেন মূলত আমাদের বেশ সঙ্গীত প্রিয় একজন মানুষ। উনি বেশ গান শুনতেন। তো আমরা জানি বাংলা গানে আমাদের কি আছে, সা রে গা মা পা দা নি সা। হ্যাঁ, সা রে গা মা, আচ্ছা আমি এই জায়গায় লিখি, সা রে গা মা পা দা নি সা। খেয়াল করো তো একটু, আমরা যে তোমরা উপরের ক্লাসে গেলে পড়বা যে আহ, আহ, সমমেল। সমমেল কি? সমমেল বিষয় হচ্ছে আমরা যখন গান বা গানের টনিক মিলানো হয়, এই যে খেয়াল করো, এটা 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টক, এই যে সা রে গা মা পা দা নি সা, এই সাটা আবার আটতম গিয়ে আবার একই হয়েছে, মানে অষ্টমতম গিয়ে আমাদের এই সাটা আবার একই হয়েছে, সা রে গা মা পা দা নি সা। এটা বাংলা গানের সমমেল হচ্ছে এটা। আমাদের যারা বাংলা গান সঙ্গীত নিয়ে বেশ মানে জানাশোনা তারা হয়তো জানে, সা রে গা মা পা দা নি সা এটা হচ্ছে আমাদের সমমেল বাংলা গানের। তো সেমভাবে একটু, আচ্ছা, তো ওইখান থেকে উনি এই যে সারে গামা পাদানি সেটা তো হচ্ছে বাংলা গানের সমমেল। সেমভাবে আমাদের যে উনি তো একজন ব্রিটিশ বা ইংরেজির ইয়ে ছিলেন। তো ওই যে ইংরেজিতে যে সমাবেলটা ছিল বা টনিকটা ছিল, ওখান থেকে উনি ধারণা করেন যে আসলে যে অষ্টমে একটা মিল পাচ্ছি, তার মানে আমি যদি, ওনার মনে হলো উনি একদিন মনে করো শুয়ে আছে, তো শুয়ে উনি মনে করো যে এখানে শুইতেন, ওইখানে দেওয়ালে উনি এগুলা যে মৌলগুলা আছে এগুলো উনি র্যান্ডমলি মানে রাখতেন, লিখে রাখতেন দেওয়ালে। তো ওখান থেকে উনি কি করেন যে মৌলগুলোকে সাজানো শুরু করেন। সাজানো শুরু করে উনি এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সাজানো শুরু করে ওই যে এই সমমেলের মতো উনি প্রথম এবং অষ্টম মূলের একটা মিল খুঁজে পান। সা রে গামা পাদা নি সা, এই যে সা এবং এই সা যেমন মিল, ওখান থেকে উনি প্রথম মূল এবং অষ্টম মূলের মাঝে একটা আকস্মিক মিল খুঁজে পান। ওখান থেকে উনি আমাদের একটা সূত্র প্রদান করেন, যেটাকে আমরা বলি আহ, নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে স্যার নিউল্যান্ড সাহেব কিন্তু আমাদের এই অষ্টক সূত্রটা দেন, এবং উনি কিন্তু সাজান পারমাণবিক ভর অনুসারে। এই যে নিউল্যান্ড অষ্টক সূত্র দেওয়া হয় পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে, উনি ছোট থেকে বড় ভর অনুসারে সাজান, এবং উনি প্রথম এবং অষ্টম মূলের মাঝে মিল খুঁজে পান, এবং যে মিলগুলা খুঁজে পেয়েছেন ওই মিলগুলার মাধ্যমে উনি একটা গ্রুপে নিয়ে আসেন, ওই মূলগুলাকে একটা গ্রুপে নিয়ে আসেন, একটা গ্রুপে নিয়ে আসেন, এভাবে আসলে উনি চেষ্টা করেন। পরবর্তীতে তার ঠিক 5 বছর পরে 1869 সালে স্যার মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা সূত্র প্রদান করেন, এবং সূত্রটা হলো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো আমাদের মেন্ডেলিফ সাহেব কিন্তু একটা সূত্র দিয়ে দেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীগুলা তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তীতে এটা আমরা আসলে পারমাণবিক ভর না, এটা পারমাণবিক সংখ্যা, যখন হেনরি মুসল আমাদের প্রোটন সংখ্যা আবিষ্কার করেন, এরপর থেকে আমরা এটাকে পারমাণবিক সংখ্যা হিসেবে বলি, পারমাণবিক সংখ্যা হিসেবে এটাকে পর্যায়ক্রমে আবর্তিত হয় বলা হয় আধুনিক পর্যায় সূত্র। তো এর কারণ আমাদের এই যে পারমাণবিক ভর অনুসারে যখন সাজানো হয় অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, কয়েকটা মৌল নিয়ে আমরা ঝামেলায় পড়ি। তো পরবর্তীতে পারমাণবিক সংখ্যা অনুসারে যখন সাবস্টিটিউট করা হয় আমাদের সকল কিছু সলভ হয়ে যায়, এবং আলটিমেটলি আধুনিক পর্যায় সূত্র যেটাকে বলি সেটা হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টা মৌলকে 12টা অনুভূমিক সারি এবং 8টা খাড়া কলামের একটি ছকে পারমাণবিক বর্ণনী সাজান। আচ্ছা, এই যে মেন্ডেলিভ সাহেব কতটা মৌল নিয়ে কাজ করেছেন? 63টা মৌল নিয়ে প্রশ্ন আসতে পারে যে মেন্ডেলিভ সাহেব কতটা মৌল নিয়ে কাজ করেন? 63টা মৌল। আচ্ছা, তো এখানে আমরা 12টা আনুভূমিক সারি এবং 8টা খাড়া স্তম্ভ পাই। আমরা যে তোমার আধুনিক পর্যায় সারণী পড়ব, এখানে পর্যায় সংখ্যা হলো 60টা। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে আহ, মেন্ডেলিভ সাহেব যে পর্যায়টা বা পেরিয়ডিক টেবলটা আমাদেরকে দিয়েছেন, ওখানে আমরা আনুভূমিক সারি পাবো কয়টা? 12টা। খাড়া স্তম্ভ পাবো কিন্তু 8টা, মনে রাখবা। ওখানে মানে সারি মানে পর্যায় আর কি, এটা মানে পর্যায়। তো এই যে ওখানে আমরা পর্যায় আধুনিক পর্যায় সারণীতে পর্যায় পাবো 60টা, তার মানে এটা 12 জায়গায় 7, ভুলে যাবে না। আর এখানে আমরা গ্রুপ পাবো কয়টা? 18টা, বাট এখানে 8টা। তো পারমাণবিক ভরবিধি অনুসারে সাজিয়ে উনি এই এটা দেন আর কি। আচ্ছা, তো আমাদের পেরিয়ডিক টেবলটা মনে রাখতে হয়। পেরিয়ডিক টেবলটা আমাদের মনে রাখতে হবে সিকিউতে কোশ্চেন ধরার জন্য। তুমি পেরিয়ডিক টেবল মনে রাখলে না রাখলে তুমি পর্যায় সারণীতে কী কোয়েশ্চেন আসছে এটাও বুঝতে অসুবিধা হবে, বা মৌল সংখ্যা মৌল তুমি ধরতে পারবে না। তো গ্রুপ একের মৌলগুলা মনে রাখতে হয়। গ্রুপ একের মৌলগুলো কীভাবে মাথায় রাখবা? যে হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবং গ্রুপ 2 এর মৌলগুলো মাথায় রাখবা কিভাবে? বিরিয়ানি, মোগলাই, খাবাব, সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দেন ডি ব্লক মৌল পড়তে হয় না। পি ব্লক মৌলের মাঝে গ্রুপ 13 মনে রাখতে হবে। বোন আমার গেল, ইন্ডিয়াতে এলেন 13 তারিখ। এই যে বুরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। এখানে নেহোনিয়াম 113, ফ্লোরিয়াম 115, মস্কোবিয়াম ফ্লোরিয়াম 114, মস্কোবিয়াম 115, লিবারমোরিয়াম 116, টেনেসিন 117, ওগানেসান 118। এগুলা নতুন আবিষ্কৃত। গ্রুপ 14তে আমরা পাবো কামাল শীঘ্রই, জিনিয়াস স্যার পাবে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড এবং ফ্ল্যারোবিয়াম। এরপরে গ্রুপ 15 এর ক্ষেত্রে মনে রাখবা নোমান পাগলা এসেছিল সোমবার বিকেলে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিভিয়াম এবং বিসমাথ। গ্রুপ 16 এর ক্ষেত্রে মনে রাখবা USSCতে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পুলেনিয়াম। গ্রুপ 17 মনে থাকে এমনি, তারপরেও ফারিয়া ক্যালিফোর্নিয়া বেড়াতে এসে আটকে ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর গ্রুপ 18 এমনি মনে থাকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। শেষ। আর এখানে আমরা দুটা ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ আলাদা সারি পাই। এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ যথাক্রমে ল্যান্থানাইট সিরিজটা হচ্ছে গ্রুপ পর্যায় 6-এর অন্তর্গত। এই যে পর্যায় 6-এর ভিতরে থাকবে আমাদের ল্যান্থানাইট সিরিজটা, এই পর্যায় 7-এর ভিতরে থাকবে আমাদের এই অ্যাক্টিনাইট সিরিজটা। ল্যান্থানাইট সিরিজ কোন পর্যায়ের অন্তর্গত? এই যে আমাদের এই পর্যায় 6-এর। অ্যাক্টিনাইট সিরিজ কোন পর্যায়ের অন্তর্গত? পর্যায় 7-এর। এবং ল্যান্থানাইট সিরিজ হলো আমাদের একটা তোমার উভয়ই হলো একটা 3 নাম্বার গ্রুপে আছে, উভয়ই 3 নাম্বার গ্রুপের ভিতরে আছে। ল্যান্থানাইট সিরিজের মৌল সংখ্যা হচ্ছে 15টা, অ্যাক্টিনাইট সিরিজের মৌল সংখ্যা হচ্ছে 15টা, টোটাল 30টা। এই যেখানে 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলো আমাদের এই ল্যান্থানাইট সিরিজের মৌল। ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত, টোটাল 15টা আমাদের এইগুলা মৌল। আর এখানে অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103, অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহ। এদের আলাদা আলাদা কিছু ধর্ম আছে, তোমাদের থাকলে পড়বা। আচ্ছা আচ্ছা, স্যার, এখানে ওই আচ্ছা স্যার আর 104 আর 107, স্যার এগুলা কি রাদারফোর্ডিয়াম আর বোরিয়াম, এগুলো কি রাদারফোর্ড আর বোরের দিয়ে করছে যে নাম দিয়ে? হ্যাঁ হ্যাঁ। তো দেখো মেন্ডেলিভ পর্যায় সারণীর কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। এখানে আমরা এই যে দেখলাম পারমাণবিক ভর অনুসারে উনি সাজান, এটা তো ঠিক ছিল না। এটা পারমাণবিক ভর অনুসারে সাজানোর জন্য আমাদের আর্গন 40 এবং পটাশিয়াম 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল, যেটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কারণ আর্গন একটা আমাদের নিষ্ক্রিয় মৌল, আর অন্যদিকে পটাশিয়ামটা হচ্ছে আমাদের একটা ক্ষার জাতীয় ক্ষার বা ধাতু। তো এই যে এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় যে পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদের যে কোনো কোনো মৌলের
আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এই ক্ষেত্রে ত্রুটি হয়। পরবর্তীতে আমাদের 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় এবং হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে আমাদের এই সমস্যাটার যে অবসান হয়, ওখানে আমাদের পারমাণবিক ভর অনুসারে এই যে পারমাণবিক সংখ্যা অনুসারে আবর্তিত হয়। এই ক্ষেত্রে আমাদের যে আর্গন এবং পটাশিয়ামের ত্রুটিটাও দূর হয়। তো আন্তর্জাতিক ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আইইউপ্যাক 118টা মৌল এ পর্যন্ত শনাক্ত করেছেন এবং আইইউপ্যাক সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তন কোনটি গ্রহণ করা যায় কোনটি বর্জন করা যায় এগুলো নিয়ে কাজ করে আর কি। তো ফার্স্ট অফ অল ল্যাবরেটরিতে কাজ করেছেন আসলে 63টা মৌল নিয়ে। আমাদের ল্যাবরেটরিতে কাজ করেছেন 63টা মৌল নিয়ে, মেন্ডেলিভ কাজ করেছেন 63টা মৌল নিয়ে। আচ্ছা, ল্যাবরেটরিতে 33টা, ল্যাবরেটরিতে 33টা মৌল নিয়ে কাজ করেছেন, মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে কাজ করেছেন এবং আবিষ্কৃত যে 4টা মৌল, আচ্ছা 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে উনি মূলত ছকটা তৈরি করেন। বর্তমানে 7টা মৌল আমরা পাই। এবার আসে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পেরিওডিক টেবল। তো পর্যায় সারণী মূলত একটা ছক বা টেবিল। টেবিলে যেমন সারি বা কলাম থাকে, পর্যায় সারণীতেও তেমনি সারি ও কলাম আছে। তো এখানে আমরা কিছু যদি বৈশিষ্ট্য বা ফিচার দেখি, পর্যায় সারণীতে আমরা কি কি ফিচার পাবো। পর্যায় সারণীতে 7টা পর্যায় বা পিরিয়ড আছে বা অনুভূমিক সারি আছে, তাহলে পর্যায় সারণীতে পিরিয়ড কয়টা? 7টা। এই যে অনুভূমিক সারি কয়টা? 7টা। এখানে গ্রুপ আছে কয়টা? 18টা। এই যেগুলো হচ্ছে গ্রুপ, এগুলো হচ্ছে গ্রুপ 18টা। এবং পর্যায় সারণী বাম থেকে গ্রুপ 1 থেকে শুরু হয়ে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এই যে গ্রুপ 1 থেকে শুরু, গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এবং পর্যায় সারণীর মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থারেন্ট এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলোকে রাখা হয়েছে, যারা ল্যান্থারেন্ট সিরিজের মৌলগুলো হচ্ছে পর্যায় 6, অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলো হচ্ছে পর্যায় 7-এর অন্তর্গত। এবং পর্যায়কে শুধুমাত্র 2টা মৌল আছে, এই যে একদিকে রয়েছে হাইড্রোজেন, অপরদিকে রয়েছে আমাদের হিলিয়াম। পর্যায় 1-এ শুধুমাত্র 2টা মৌল আছে। একটু দেন আমাদের পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টা করে মৌল আছে। তাহলে পর্যায় 1-এ হাইড্রোজেন এক পাশে, অপরদিকে হিলিয়াম, এবং পর্যায় 2-এ এবং পর্যায় 3-এ 8টা করে মৌল আছে। পর্যায় 4 এবং পর্যায় 5-এ 18টা করে মৌল আছে। পর্যায় 4 এবং পর্যায় 5-এ আমাদের মৌল আছে কয়টা? 18টা। পর্যায় 6 এবং পর্যায় 7-এ সবচেয়ে বেশি মৌল থাকবে, কারণ আমাদের পর্যায় 6 এবং পর্যায় 7-এর মধ্যে যথাক্রমে ল্যান্থানেট এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলো আছে এবং 32টা টোটাল এখানে। তো এবার যদি গ্রুপে হিসাব করো, গ্রুপ 1-এ আমাদের 7টা মৌল আছে, গ্রুপ 1-এ টোটাল 7টা মৌল, গ্রুপ 2-এ টোটাল 6টা মৌল, গ্রুপ 3-এ টোটাল 32টা মৌল আছে। গ্রুপ 1-এ 7টা মৌল আছে, গ্রুপ 2-এ 6টা করে মৌল আছে, গ্রুপ 3-এ 32টা মৌল আছে। কেন 32টা? কারণ এখানের ভিতরে আমাদের ল্যান্থানাইট এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলো আছে সবচেয়ে বেশি, কিন্তু এই গ্রুপ 3-এ প্রশ্ন আসে পর্যায় সারণীর কোন গ্রুপে সবচেয়ে বেশি মৌল আছে। এটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত এখানে 4টা করে মৌল আছে। গ্রুপ 3 এবং গ্রুপ 13 এবং গ্রুপ 17 পর্যন্ত 6টা করে মৌল আছে। গ্রুপ 18-তে 7টা করে মৌল আছে। তো ল্যান্থানিয়াম সিরিজের মৌল কাকে বলে? যে ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত 15টা মৌলকে ল্যান্থানিয়াম সিরিজের মৌল বলা হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, 89 হচ্ছে অ্যাক্টিনিয়াম, 89 থেকে লরেন্সিয়াম 103, এই মৌলগুলোকে আমরা অ্যাক্টিনিয়াম সিরিজের মৌল বলি। তো এগুলো ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলসমূহ ধর্ম এত কাছাকাছি যে তাদের পর্যায় সারণীর নিচে ল্যান্থানিয়াম সারির মৌল এবং অ্যাক্টিনিয়াম সারির মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে আর কি। দেখো পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, আমরা এগুলো দেখবো। দেন একক গ্রুপের উপর থেকে নিচে আমাদের একই ধরনের পরিবর্তন হয়। এবার আসে পর্যায় নাম্বার কীভাবে আমরা বের করবো। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস জানো, আমরা পর্যায় সারণীতে একটা মৌল আছে এবং এই মৌলের কে যদি তুমি লোকেট করতে চাও, এই মৌলকে যদি তুমি লোকেট করতে চাও, সে কোন গ্রুপে আছে এটা জানতে হবে, সে কোন রোতে আছে এটা জানতে হবে। তাহলে এই দুইটা বিষয় জানলে তুমি তাকে লোকেট করতে পারবে, সে এই জায়গায় আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের পর্যায় সংখ্যা জানতে হবে, দেন আমাদের গ্রুপ সংখ্যা জানতে হবে। পর্যায় সংখ্যা জানার নিয়মটা খুবই সিম্পল। এখানে জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করবা, ইলেকট্রন বিন্যাস করে লাস্ট যে শক্তি স্তর পাবা সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। সিম্পল, ইলেকট্রন বিন্যাস করবা, লাস্ট যে শক্তি স্তর পাবা সেটাই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম 3-এর ক্ষেত্রে লাস্ট শক্তি স্তর কত? 2, এবং এখানে ইলেকট্রন হচ্ছে আমাদের সর্বশেষ পর্যায় সংখ্যা হচ্ছে 2। পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, এখানে পর্যায় সংখ্যা হচ্ছে 4। সিম্পল, এটা খুবই সহজ। গ্রুপ সংখ্যা বের করার আমাদের 3টা নিয়ম আছে। আমরা নিয়ম একে শিখব এস ব্লক মৌল। আমরা জানি যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গিয়ে শেষ হয় তাদেরকে আমরা বলি এস ব্লক মৌল। তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস এ গিয়ে শেষ হয় তাদেরকে আমরা এস ব্লক মৌল বলি। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গিয়ে শেষ হয় তাদেরকে আমরা পি ব্লক মৌল বলি। যেসব ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গিয়ে শেষ হয় তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি।
তো এস ব্লক মৌলের ক্ষেত্রে আমরা দেখব যে গ্রুপ 1 এবং 2 আছে, তাহলে এস ব্লক মৌল একদম সিম্পল, গ্রুপ 1 এবং 2। এস ব্লক মৌলের মাঝে কি আছে? গ্রুপ 1 এবং 2। পি ব্লক মৌলের মাঝে কি আছে? ওই যে গ্রুপ 13 থেকে 15, 16, 17 এগুলা, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। আর গ্রুপ 3-এর নিয়ম 3-এর মাঝে আমরা ডি ব্লক মৌল দেখব, ডি ব্লক মৌলের ক্ষেত্রে কীভাবে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। তাহলে এস ব্লক মৌলের ক্ষেত্রে খুবই সিম্পল, আসলে যদি লাস্ট সেলের ইলেকট্রনটা দেখো যে এসে গিয়ে শেষ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এস ব্লক মৌল। এবং এই এস ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের এসে যে ইলেকট্রনটা পাবা সেটাই হচ্ছে আমাদের তার গ্রুপ সংখ্যা। এস অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। মনে করো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে যে 1s1, তার মানে এসে তার ইলেকট্রন সংখ্যা কত? 1, তার মানে গ্রুপ সংখ্যা কত? 1। তো এইভাবে হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, আচ্ছা হিলিয়াম কিন্তু ব্যতিক্রম দেখায়। লিথিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম তিল 1s2 2s1, এই যে এটা লাস্ট সেলের ইলেকট্রনটা এসে প্রবেশ করেছে এবং একটা ইলেকট্রন, তার নিয়ম হচ্ছে আমাদের এখানে গ্রুপ সংখ্যা হচ্ছে 1। এভাবে বের করবো। তাহলে এস ব্লক মলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা আমাদের কীভাবে বের করতে হয়? এসে যে ইলেকট্রনটা থাকবে সেটা। পি ব্লক মলের ক্ষেত্রে খেয়াল করো, পি ব্লক মল কোনগুলা? পি ব্লক মল হচ্ছে আমাদের এইগুলা, যদি একটু বড় করি, এই যে পি ব্লক মল হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমাদের এস ব্লক মল, এই দুইটা হচ্ছে এস ব্লক মল। এস ব্লক মলের পরে কিছু গ্যাপ আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 8টা 9টা 10টা, এই 10 গ্যাপের পরে তারপর আমাদের এই পি ব্লক মৌল শুরু হয়েছে 13 থেকে 17 পর্যন্ত, ঠিক আছে? এই যে 13 14 15 16 17, এই যে 10 গ্যাপ পরে যেহেতু আমাদের এখানে পি ব্লক মৌলটা শুরু হয়েছে, আমরা যখন ইলেকট্রোবিন্যাস করব আমরা এখানে 10 যোগ করব, এখানে আমরা 10 যোগ করব পি ব্লক মৌলের ইলেকট্রোবিন্যাসে। তাহলে খুবই সিম্পল, আমরা যে পি এর ইলেকট্রনটা পাবো এটার সাথে সিম্পল 10 যোগ করে দেব, লাস্ট সেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করে দেব। পি অরবিটাল ইলেকট্রন না, লাস্ট সেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করে দিব। তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি হচ্ছে যদি এস এবং পি অরবিটাল থাকে, ওই ক্ষেত্রে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন 10 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। খুব সুন্দরভাবে এগুলো মাথায় রাখবে। এস ব্লকের ক্ষেত্রে ওই যে এসে যে ইলেকট্রন থাকবে, পি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর যে ইলেকট্রন, এখানে তোমরা অনেকে এই যে পি এ যে ইলেকট্রন আছে সেটা হিসাব করে দাও, 10 + 1 = 11। নো, এটা কিন্তু টোটাল সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা কাউন্ট হবে। 2 এ দেখবা, 2 এ 2s2 2p1, টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে এর সাথে 10 যোগ করলে কত হয়? 13। এভাবে হিসাব করবা। এবার আসো নিয়ম 3। নিয়ম 3 আমরা দেখব এখানে যে লাস্ট সেলের যে ইলেকট্রন আছে এটা কাউন্ট করবে মূলত, লাস্ট সেলে যে ইলেকট্রন আছে এটা কাউন্ট করবে মূলত, তবে ডি এর ইলেকট্রন সহ কাউন্ট করতে হবে। ডি এ যে যতটুকু ইলেকট্রন আছে সেটা সহ কাউন্ট করতে হবে। লাস্ট সেল কত? 4, 4-এর ইলেকট্রন সংখ্যা কত? 2টা। এখানে ডি এর ইলেকট্রন সংখ্যা সহ নাও, 4 দিয়ে 8 শেষ। এটা হচ্ছে তার ইলেকট্রন গ্রুপ সংখ্যা। এবার একটু এই প্র্যাকটিসগুলো দেখো। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, তার মানে এস অরবিটাল এস ব্লক মৌল, তাই এখানে আমাদের গ্রুপ সংখ্যা কত হবে? 1 হবে, পর্যায় সংখ্যা 1 হবে। হিলিয়ামের ক্ষেত্রে যে পর্যায় সংখ্যা তো 1, লাস্ট শক্তি স্তর 1, তাই, এবং এখানে ব্যতিক্রম হিসেবে আমরা গ্রুপ নাম্বারটা পাই 18। এরপর আসো বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p1, তাহলে এখানে ইলেকট্রন কোন অরবিটালে শেষ হচ্ছে? পি অরবিটালে না, তার মানে এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে লাস্ট সেল ইলেকট্রনের সাথে 10 যোগ, তার মানে লাস্ট সেল ইলেকট্রন কত? এখানে 2, এখানে 1 3, 3-এর সাথে 10 যোগ করলে 13, এবং গ্রুপ সংখ্যা হবে লাস্ট সেলের লাস্ট সর্বশেষ শক্তি স্তর 2। তাহলে সরি, পর্যায় হচ্ছে 2, এবং এখানে আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে 13। সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট শক্তি স্তর কত? 2, তার পর্যায় সংখ্যা 2, সিম্পল। এবার আসো গ্রুপ সংখ্যা, তাহলে এটা আগে পি ব্লক মৌল, কিন্তু 2s2 2p3, পিতে শেষ হয়েছে ইলেকট্রনটা, তার মানে এটা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লকের ক্ষেত্রে লাস্ট সেলে ইলেকট্রনটা নাও, টোটাল 2 + 3 = 5, 5-এর সাথে 10 যোগ করলে কত হয়? 15। অক্সিজেন নাও, অক্সিজেনের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, এখানে 2 এ শেষ হয়েছে তাই 2, এবং সর্বশেষ ইলেকট্রন সংখ্যা 6 + 10 = কত হয়? 16। ফ্লোরিনের ক্ষেত্রেও সেম, নিয়নের ক্ষেত্রেও সেম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে খেয়াল করো 2p6 3s2, আবার এখানে লাস্ট সেলের ইলেকট্রনটা কোথায় শেষ হয়েছে? এসে গিয়ে শেষ হয়েছে, তার মানে এস ব্লক মৌল। তা এবং আমাদের 3 নম্বর সর্বশেষ শক্তি স্তর, তাই পর্যায় সংখ্যা 3 এবং গ্রুপ সংখ্যা 2, যেহেতু এসে 2টা ইলেকট্রন আছে। এরপর আসো সিলিকনের ক্ষেত্রে 3s2 3p2, আবার এটা পিতে গিয়ে শেষ হয়েছে, তার মানে পি ব্লক মৌল। তুমি যদি বেশি গোলায় ফেলো তাহলে বেশি গোলাইতেই থাকবা। খুবই সিম্পলভাবে আমি বলে দিয়েছি, ওভাবে পড়বা। তাহলে 3p2 পি এ শেষ হয়েছে, মানে কি এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌল যেহেতু আমাদের সর্বশেষ ইলেকট্রন কত? 4, 4 10 যোগ 14। ফসফরাসেও সেম, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন পিতে শেষে, তাই পি ব্লক মৌল, সর্বশেষ শক্তি স্তর 3, তাই গ্রুপ পর্যায় সংখ্যা 3। গ্রুপ সংখ্যা হিসাব করো, 3 দিয়ে 5, 5-এর সাথে 10 যোগ করলে 15 হয়। ক্লোরিনের ক্ষেত্রেও সেম, এভাবে আমরা করব। ডি এর ক্ষেত্রে খেয়াল করো, ডি অরবিটাল এখানে 2টা আছে। এই যে ডি এর ক্ষেত্রে আমরা জানি লাস্ট শক্তি ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হয়, লাস্ট শক্তি ইলেকট্রন সংখ্যা কত? 2, তবে ডি এরটা সহ কাউন্ট করতে হয়। ডি এরটা সহ কত? এখানে 2 আছে, তার মানে 2 দিয়ে 4,
তাহলে লাস্ট শক্তিশালী ইলেকট্রন কত 2, তবে ডি এটা সহ কাউন্ট করতে হয় +3, 2 3 দিয়ে 5, আর সর্বশেষ ইলেকট্রন যেখানে সর্বশেষ শক্তিস্তর যেটা এটা হচ্ছে তার পর্যায় সংখ্যা 4 4। খুবই সহজ আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমাদের যে লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন, আচ্ছা এই জায়গায় একটা ব্যতিক্রম আছে। ক্রোমিয়াম তো এমনিই ব্যতিক্রম, তাই না? এই ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রনটা কেমন হইতে পারে? স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কিন্তু এমন না, তোমার এটা পুরো মাথা ঘোলায় যাবে যদি এটা তুমি নিয়মের ক্ষেত্রে চিন্তা করো। এই যে ক্রোমিয়াম আমরা জানি কেমন হয়, এটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কিন্তু এমন হইতো না, এটা কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম 24, কপার 29, এই দুইটাই কিন্তু ব্যতিক্রম। এই যে এখানে আমাদের হয়তো 3D4 দেন 4s2, এই যে 4s2 ফিল আপ হয়ে তারপর আমাদের এই যে 3D4 এ বাকি 4টা গেছে। বাট আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থাকে মেনটেন করার জন্য এখানে 4s1 হয়ে গেছে, এটা 3D5 হয়ে গেছে। স্বাভাবিকভাবে তো আমরা এখানে বুঝতে পারছি সর্বশেষ ইলেকট্রনটা হবে কোথায় গিয়ে শেষ হয়েছে, 3Dতে। দ্যাটস ওয়াই এটা একটা ডি ব্লক মৌল, এবং এই ডি ব্লক মৌলের জন্য এই জন্য আমরা এস ব্লক মৌলের সূত্রটা ধরি নাই। তো এক্ষেত্রে স্বাভাবিক তুমি এস এর ইলেকট্রন সংখ্যা কত 1, এবং ডি ব্লকের মৌল যেহেতু এখানে ডি এর ইলেকট্রন সহ কাউন্ট করলে টোটাল 5 একে 6। দ্যাটস ইট, সিম্পল। এরপরে এটা তার স্বাভাবিক নিয়ম 4s2, দেন ফিল আপ করে 3Dতে 5-এ আসছে। দেন আমরা এখানে এই যে এটা ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলের ক্ষেত্রে যোগ করে দাও 5 দিয়ে 7। সেমভাবে কবাল্ট, দেন নিকেল, কপার, সেম, দেন জিঙ্ক, এভাবে হিসাব করবা, প্র্যাকটিস করবা। 30টা দেওয়া আছে, 30টাই করবা। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, আমরা তো জানি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, কারণ আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা মূলক কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর গ্রুপে আছে তার অবস্থানটা বের করতে পারি। আবার যে সকল মৌলের বাইরের অবস্থান শক্তি বাইরের প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস একই রকম, সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌল প্রধান শক্তি স্তরের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, সে সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করে। সিম্পল, এতটুকুই। তো আমরা এখন পর্যায় সারণীর ব্যতিক্রমটা পড়ব। আমি তোমাদেরকে নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে ঢুকো। তাহলে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, আমরা ফার্স্ট অফ অল হাইড্রোজেনের অবস্থানটা একটু যদি খেয়াল করি। হাইড্রোজেন কিন্তু একটা অধাতব মৌল, হ্যাঁ, হাইড্রোজেন কিন্তু একটা অধাতব মৌল। তো কিন্তু আমরা জানি যে গ্রুপ একের যে মৌলগুলো এগুলো কিন্তু সবাই ধাতু। তো হোয়াই হাইড্রোজেনকে তারপরে আমাদের এই যে গ্রুপ একে রাখা হয়েছে। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র ধনাত্মক ক্ষার ধাতু। আবার আমরা জানি হাইড্রোজেনের একটা ধর্ম হচ্ছে সে ক্ষার ধাতু। আবার আমাদের গ্রুপ একের যে ধর্ম মৌলগুলো আছে এগুলো আবার ক্ষার ধাতু ধর্ম প্রদর্শন করে, তাই এই জন্য আমরা একে গ্রুপ একে দিয়েছি। এর কারণ ক্ষার ধাতুর মতো আমাদের হাইড্রোজেনের প্রধান শক্তি আছে একটা ইলেকট্রন আছে, আবার এই লাস্ট শক্তি আছে ইলেকট্রন সংখ্যা হতো একই। আবার হাইড্রোজেনের অনেকগুলো ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে, অন্যদিকে হেলোজেনের একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনের তেমনভাবে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই অনেক ধর্ম আবার হেলোজেনের সাথে মিলে যায়। তবে আমাদের এই যে ক্ষার ধাতুর সঙ্গে মিল থাকার জন্য আমরা এটাকে গ্রুপ একে অবস্থান দিয়েছি। তাহলে হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু আমাদের একটা ব্যতিক্রম। তো হাইড্রোজেন মূলত একটা অধাতু, তারপরে আমরা এটাকে গ্রুপ একে কেন দিয়েছি? কারণ গ্রুপ একের মৌলসমূহের সাথে আমাদের যে ক্ষার ধাতু, হাইড্রোজেন একটা ক্ষার ধাতু ধর্ম প্রদর্শন করে, ক্ষারের ধর্ম প্রদর্শন করে, আমাদের গ্রুপ একের মৌলসহ ক্ষারের ধর্ম প্রদর্শন করে, এবং হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, সেজন্য আমরা এটাকে গ্রুপ একে অবস্থান দিয়েছি। এটা একটা ব্যতিক্রম। হিলিয়ামের অবস্থান, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ দিয়ে স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ দিয়ে মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক। মানে আমরা জানি লাস্ট শেলে যখন ইলেকট্রন সংখ্যা 2 হয় তখন তাকে আমরা গ্রুপ দিয়ে অবস্থান দিয়েছি। বিরিয়ানি, মোগলাই, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এগুলোতে আমরা পড়ি না লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা 2টা। তবে এইগুলা তীব্র তড়িৎ ধনাত্মক এবং মিথ্যার ধাতু, এগুলা মিথ্যার ধাতু, এই মৌলগুলোর ধর্ম কেমন মিথ্যার ধাতু। কিন্তু আমাদের যে হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, তারা অষ্টক 2-এর নিয়ম ফিল আপ করে সেই ইলেকট্রন সংখ্যা ফিল আপ। তো এই ক্ষেত্রে আমরা সে নিষ্ক্রিয় গ্যাস হয় তাকে গ্রুপ 18-তে আমরা স্থান দিয়েছি, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডনের সাথে। এটা একটা ব্যতিক্রম। দেন ল্যান্থানাইট এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলোর অবস্থান, তো আমরা জানি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনিয়াম সিরিজ, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো গ্রুপ 6, পর্যায় 6, এবং অ্যাক্টিনিয়াম সিরিজের মৌলগুলো পর্যায় 7-এর অন্তর্গত। তারা আবার গ্রুপ 3-এর আন্ডারে আছে, উভয়ই গ্রুপ 3-এর আন্ডারে আছে। তো এগুলাকে কেন আলাদাভাবে রাখা হয়েছে? যাতে পর্যায় সারণীর আসলে সৌন্দর্যটা নষ্ট না হয়, আলাদা একটা সুন্দর একটা শেপ মেনটেন করার জন্য আমাদের এইগুলাকে আলাদাভাবে রাখা হয়েছে। এবার আসে পর্যায় সারণীর মূলের পর্যাবৃত্ত ধর্ম, পেরিওডিক প্রপার্টিস অফ দ্য এলিমেন্টস। পর্যাবৃত্ত ধর্ম মানে কি? আমাদের যেগুলা মানে রিপিট হবে, পেরিওডিক প্রপার্টিস মানে যেটা পেরিওডিসিটি দেখাবে, যেটা পর্যাবৃত্তিকভাবে চেঞ্জ হবে। আমরা যে পর্যাবৃত্তিক ধর্মগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এই ধর্মগুলোকে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলি।
তো আমরা এখানে মূলত সবগুলো ধর্ম নিয়ে কম বেশি পড়বো। তো প্রত্যেকটা ধর্ম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বেশ ভালোভাবে প্রত্যেকটা বিষয় মাথায় রাখবা, সবগুলো যাতে মনে থাকে ওইভাবে করে নিজে একটু প্র্যাকটিস করবা। ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টিসটা কি? তো যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে, তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা বলি ধাতু। তো আমরা আধুনিক সংজ্ঞা যদি বলো, এখান থেকে বলবা, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে, ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা ধাতু বলি। তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলি ধাতু। তাহলে ধাতব ধর্ম বা ধাতুর আধুনিক সংখ্যা কি? যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাকে আমরা বলি ধাতু। এবং ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। যে পরমাণু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি হয়। ঠিক আছে, তার ধাতব ধর্ম তত বেশি হয়। তো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এবার তুমি এই কথাটাকে একটু নিজে নিজে ক্ল্যারিফাই বা নিজে নিজে একটু ইয়ে করতে পারো। বাম থেকে ডানে গেলে আমাদের কেন ধাতব ধর্মটা হ্রাস পায়? খেয়াল করো তো, বাম থেকে ডান দিকে গেলে আমাদের কি হয়? আহ, যখন আমরা বাম থেকে ডান দিকে যাই আমাদের আকারটা ছোট হইতে থাকে, তাই না? বাম দিকে ডান দিকে গেলে আকারটা ছোট হইতে থাকে। আচ্ছা, তো আমি পর্যায় সারণীতে নিয়ে যাই। আচ্ছা, আমি মোস্ট প্রবাবলি ধাতব ধর্ম নিয়ে অত বিস্তারিত এখানে আমি এই যে আকার থেকে শুরু করে তারপর আয়নীকরণ শক্তি, তড়িৎনাত্মকতা, ইলেকট্রন শক্তি, এগুলো একটু বললে মনে হয় তোমরা এগুলো আর বাকিগুলো নিজেরা বুঝে যাবা। তা আমি আর এগুলা বিস্তারিত এক্সপ্লেন যাচ্ছে না, যদি দরকার হয় পরে করলাম। অধাতব ধর্মটা দেখো। অধাতব ধর্ম মানে কি? যে এখানে থেকে পড়বা আধুনিক সংজ্ঞা, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করবে ঋণাত্মক আয়নে পরিণত হবে তারা হচ্ছে অধাতু। আর এক্ষেত্রে আমরা ইলেকট্রন গ্রহণের ধর্মকে আমরা অধাতব ধর্ম বলি। এবং এইটা মাথায় রাখবা, আমাদের বাম থেকে ডানে গেলে তাহলে ওটা কি হয়? এই যে পর্যায় বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে। এই যে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। আচ্ছা, বলে দিই কেন আসলে ধাতব ধর্ম হ্রাস পায়। খেয়াল করো তো, বাম থেকে ডানে গেলে আমরা খেয়াল করবা যে তোমার এদিকে মনে করো গ্রুপ 14 এর নাইট্রোজেন, তারপর নাইট্রোজেন, তারপর গ্রুপ 15 এর কে আছে, গ্রুপ 13, গ্রুপ 14 কামাল, কার্বন, দেন গ্রুপ 14 15 নাইট্রোজেন। আচ্ছা, আমি ডিরেক্ট পর্যায় সারণীতে যাই। খেয়াল করো, এই জায়গায় বাম থেকে ডানে যাও, হ্যাঁ বাম থেকে ডানে যাও। তো এখানে বোরন দেখতে পাচ্ছ, কার্বন দেখতে পাচ্ছ, নাইট্রোজেন দেখতে পাচ্ছ, অক্সিজেন দেখতে পাচ্ছ, ফ্লোরিন দেখতে পাচ্ছ। এগুলো আমরা জানি লাস্ট সেলের যে ইলেকট্রন, এখানে বোরনের ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা এখানে লাস্ট সেলটা কিন্তু একই। মানে এগুলা খেয়াল করো, বোরন 5 ইলেকট্রন বিন্যাস করলে আগে বুঝাই দিলে এগুলো খুবই সহজ বুঝতে গিয়ে। 1s2, 2s2, 2p1, এটা না, তাই না? এবং কার্বনের ক্ষেত্রে দেখো তো 1s2, 2s2, 2p2। পরে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p3। খেয়াল করো তো, এই যে 2 না, সব জায়গায় 2 এই জায়গায় 2, এই জায়গায় 2, এই যে তার মানে সর্বশক্তি স্তর কিন্তু 2। তার মানে এখানে সর্বশক্তি স্তরটা আমাদের একই। এই যে এটা হচ্ছে 2 না, এখানে লাস্টে একটা শক্তি ইলেকট্রন, লাস্টে 2টা ইলেকট্রন, দেন এক্ষেত্রে আবার 3টা ইলেকট্রন হচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে শক্তি স্তর কিন্তু একই। শক্তি স্তর কিন্তু আবার তোমার এখানে একটা শক্তি স্তর কিন্তু এখানে একই। 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর। এবং গ্রুপ 2 এর সবার সর্বশক্তি স্তর কিন্তু 2, গ্রুপ 3 এর সবার সর্বশক্তি স্তর কিন্তু 3, গ্রুপ 4 এর সবার সর্বশক্তি স্তর কিন্তু 4। এটা তুমি পড়তে পড়তে বুঝে যাবা। তো বাট সর্বশেষ শক্তি স্তর একই, বাট ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। এই যে লাস্ট সালে যখন ইলেকট্রন সংখ্যা বাড়তেছে তখন আমাদের এখানে যে তোমার আকর্ষণ, নিউক্লিয়াসের সাথে যে একটা আকর্ষণ বল বাড়তেছে, ফলে আকার ছোট হচ্ছে। আকার ছোট হলে আমাদের ইলেকট্রনটা ছাড়তে গিয়ে একটু বেশি কষ্ট হবে, ইলেকট্রনটা সহজে ছাড়তে পারবে না। তো আমরা জানি যত সহজে ছাড়তে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। এর আগেই তো এই লাইনটা পড়ছিলাম, যত সহজে ছাড়তে পারবে তত ধাতব ধর্ম তার বেশি। তো এখানে যেহেতু তত সহজে ছাড়তে পারবে না, যত বাম থেকে ডানে যাচ্ছে, দ্যাটস ওয়াই ধাতব ধর্মটা হ্রাস পায়। বাট ওদিকে খেয়াল করো, আমাদের যে এই পাশে মৌলগুলো আছে, এখানে মাত্র কি আছে? এখানে তোমার 1s2, 2s1, এই যে মাত্র একটা ইলেকট্রন আছে। বাট ওখানে 2p1 যখন হয়ে গেল তার 3টা ইলেকট্রন। বাট এখানে দেখো 1s2, 1s2, 2s2, তার মানে এখানে আবার 2টা ইলেকট্রন। তার মানে ইলেকট্রন বাড়তেছে কিন্তু এখানে একটা, এখানে 2টা, গ্রুপ 13 এর 3টা, গ্রুপ 14 এর 4টা, গ্রুপ 15 এর 5টা। লাস্ট ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ফলে আকর্ষণ বাড়তেছে, আকর্ষণ বাড়লে আকার ছোট হচ্ছে, আকার ছোট হলে ইলেকট্রন ত্যাগ করাটা বেশি কষ্ট, দ্যাটস ওয়াই ধাতব ধর্ম কমতেছে। আচ্ছা, এরপরে যেটা গেল অধাতব ধর্ম। দেখো, অধাতব ধর্ম সেমভাবে হিসাব করবে তাহলে।
এরপর আসে পরমাণুর আকার বা ব্যাসার্ধটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরমাণুর আকার বুঝলে তুমি অলমোস্ট সব কিছুই বুঝে যাবা। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়ভিত্তিক ধর্ম। যে কোনো একটা পর্যায়ে বা অবস্থায় বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। যে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যত বাড়তে থাকে। তাহলে আমরা যে কোনো একদিকে মাথায় রাখবো, বাম থেকে ডান দিকে মাথায় রাখো, উপর থেকে নিচে, তুমি ভাইস ভার্সা। বাম থেকে ডানে যদি বাড়ে, উপর থেকে নিচে আসলে কমবে। বাম থেকে ডানে যদি বাড়ে, উপর থেকে নিচে আসলে কমবে। তো একক পর্যায়ের তুমি যখন যত ডান দিকে যাবা পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে না। খেয়াল করবা, এই যে কথাগুলোর কিন্তু মিনিং আছে। একক পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাবা পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে না। এই যে এখন যেটা বলছিলাম, আমি যদি ইলেকট্রোবিন্যাস করে দেখাই এটা একটু খুব সুবিধা হয়। আচ্ছা, এই জায়গায় দেখো তো, এই যে বোরনের ক্ষেত্রে লাস্ট সালের ইলেকট্রোবিন্যাসটা কি দেখছিলা, 2s2 2p1। এখানে কার্বনের ক্ষেত্রে 2s2 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4, এভাবেই তো না, এটা 2s2 2p5। আচ্ছা, এবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করে, এটা হবে কত, 3s2 3p1। এই অ্যালুমিনিয়াম হচ্ছে এটা, দেন এটা হচ্ছে 3s2 3p2। দেন এই যে গ্যালিয়াম হচ্ছে আবার 4s2 4p1। এটা যদি এখানে ইলেকট্রোবিন্যাস দেওয়া থাকতো তাহলে আরও ইজি হইতো। আচ্ছা, খেয়াল করো, এখানে আমাদের এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এই যে এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এটাও 2 নম্বর শক্তি স্তর, এটাও 2 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর। বাট 2 নম্বর শক্তি স্তরে শক্তি স্তর বাড়তেছে না, শক্তি স্তর সবসময় 2 2 2। তবে শক্তি স্তরের জন্য লাস্ট শক্তি স্তর এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, মানে এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা। এভাবে লাস্ট শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। মানে যতই তুমি বাম থেকে ডান দিকে যাচ্ছ, শক্তি স্তর সংখ্যা বাড়তেছে না, বাট লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যার জন্য আমরা জানি এই যে আমাদের এটা হচ্ছে ইলেকট্রন, দেন আমাদের মাঝখানে থাকবে কি, প্রোটন বা নিউক্লিয়াস। এই প্রোটন এবং নিউক্লিয়াসের সাথে প্রোটন বা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন একটা আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বলটা, ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে লাস্ট শক্তি স্তরে আকর্ষণটা তত বেশি হবে, ফলে আকারটা তত ছোট হয়। এই যে আমাদের লাস্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, এখানে আমাদের শক্তি স্তর না বেড়ে, তখন আমাদের আকারটা ছোট হতে থাকে। এই জন্য আমরা যত বাম থেকে ডান দিকে যাই তখন আকার ছোট হতে থাকে। বাট তুমি যখন উপর থেকে নিচে আসবা, এই জায়গায় এটা হচ্ছে 2s2 2p1, মানে 2 নম্বর শক্তি স্তর। বাট নিচে আসলেই অ্যালুমিনিয়ামের এটা 3 নম্বর শক্তি স্তর, তাহলে এটা অবশ্যই বেশি হবে। কারণ এটা 2 নম্বর শক্তি স্তর মানে এতটুকু, 3 নম্বর শক্তি স্তর মানে তো আরও বড় হবে। এটা একটা শক্তি স্তরই বেড়ে গেল, তার মানে অবশ্যই এটা আরও বেশি বড় হবে না। সেমভাবে তুমি যদি এগুলাতে খেয়াল করো, এই যে এগুলা, এখানে তোমার লিথিয়ামের ক্ষেত্রে কয়টা শক্তি স্তর, 1s2 2s1, দুইটা শক্তি স্তর। সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2s2 2p6 3s1, তার মানে তিনটা শক্তি স্তর। আবার এখানে ক্ষেত্রে খেয়াল করে, এখানে চারটা শক্তি স্তর পাবা, 4s1 পাবা। তো উপর থেকে নিচে আসলে শক্তি স্তর সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে আকার সংখ্যা বাড়বে। তার মানে একটা কথা মাথায় রাখবা, বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে, বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে, উপর থেকে নিচে আসলে আকার বাড়তে থাকে। এই আকারের সম্পর্কটা তোমাকে বাকিগুলা বুঝতে কাজে দিবে। আকার যদি না বুঝো বাকিগুলা বুঝবা না। তাহলে বাম থেকে ডানে গেলে আমাদের আকারটা কমতে থাকে, কারণ শক্তি স্তর অপরিবর্তিত রেখে আমাদের পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, বাট উপর থেকে নিচে আসলে শক্তি স্তরই বাড়ে, দ্যাটস ওয়াই আকারটা বৃদ্ধি পায়। তো এটাই বললো, তো একক পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাবা পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। তখন অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হয়, ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, এবং আকার ছোট হয়। এই যে বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হতে থাকতেছে, বাট উপর থেকে নিচে আসলে শক্তি স্তর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে শক্তি স্তর সংখ্যা বাড়তেছে, এখানে শক্তি স্তর দেখালে সুবিধা হয়তো, দ্যাটস আকার বাড়তেছে। তো আবার একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় তত একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা আকর্ষণ বৃদ্ধির জন্য পরমাণুর আকার যতটুকু হ্রাস পায়, একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তত বেশি বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের মেন লজিক। এবার আসে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি, এখানে আমি অত বিস্তারিত বলবো না। তোমাদের যদি আসলে অত বিস্তারিত জানতে হয়, আমি আমার একটা ভিডিও দিব একটা, ওই ভিডিওটা তোমরা দেখে নিও, হ্যাঁ। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি, বা এই চ্যাপ্টারটা যদি তোমরা আরও অনেক বেশি ভালোভাবে পড়তে চাও, আমার একটা আলাদা প্লেলিস্টে আছে, ওই প্লেলিস্টটা দিয়ে দিব, ওখান থেকে একটু ভালোভাবে পড়বা। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন যে থাকবে, ওই ইলেকট্রনটাকে
আমাদের এখান থেকে অপসারণ করে এটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তাহলে ওই ইলেকট্রনটাকে আমাদের অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। মনে রাখবে কি, ইলেকট্রন ত্যাগ করে, আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে যে শক্তি আমাদের খরচ হয়, যে শক্তি আমাদের দিতে হয়, এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আয়নীকরণ শক্তি বলে থাকি। তো এখানে আমরা বোরের পরমাণু থেকে তো পড়েছিলাম, তাই না? বোরের পরমাণু থেকে পড়েছি যে আমরা যখন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন যায়, একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন যায়, তখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আসে তখন শক্তি শোষণ ঘটে, তাই না? আমরা তাহলে বোরের পরমাণু মডেল থেকে পড়েছি একটা নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন যায় যখন ইলেকট্রন শোষণ করে, ইলেকট্রন শক্তি শোষণ করে। ওই ক্ষেত্রে আসলে সেম ঘটনাটা ঘটবে। এখানে ইলেকট্রনটা আমরা একটা শক্তি স্তরে পাঠাবো, যে শক্তি স্তরের নাম হচ্ছে আমাদের অসীম শক্তি স্তর। অসীম শক্তি স্তর মানে হচ্ছে ওই শক্তি স্তর যে শক্তি স্তরের সাথে এই যে এখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছেন, এই নিউক্লিয়াসের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। আলটিমেটলি আমরা ইলেকট্রনটা নিয়ে যাব অসীমে। তো এই যে আমরা এই ইলেকট্রনটাকে একটা অসীম শক্তি স্তরে নিয়ে যাব, তো আমরা জানি এটা যখন উপরের শক্তি স্তরে যাবে এটা কিছু পরিমাণ শক্তি শোষণ করবে। যতটুকু শক্তি দিলে এই ইলেকট্রনটা অসীম শক্তি স্তরে চলে যাবে ওটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে? তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে যদি মনে রাখতে চাও তাহলে বলবা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যতটুকু শক্তি দরকার ওটা হচ্ছে আয়নীকরণ শক্তি। বেসিক থেকে বুঝলে তো অনেক কিছু বোঝার আছে। তো আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্তি ধর্ম। এক পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বামের মূল্য পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মূল্য পারমাণবিক ব্যাসার্ধ কম। আচ্ছা, দেখো, তো এই আয়নীকরণ শক্তি তুমি যে সিকোয়েন্স এটা কীভাবে মাথায় রাখবা, তো খেয়াল করে আমি এখান থেকে বোঝাই দেই। আমাদের যখন বাম থেকে ডানে যাবা, আচ্ছা, তো তুমি যখন বাম থেকে ডানে যাবা, এই যে বাম থেকে যখন ডানে যাবা, আচ্ছা, আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে লাস্ট সেলের ইলেকট্রনটাকে তোমাকে সরাইতে হবে, লাস্ট সেলের ইলেকট্রনটাকে তোমাকে সরাইতে হবে। এখন লাস্ট ইলেকট্রনটা তো আমরা জানি নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল কাজ করে আছে, তাই না? তো এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের যত কাছাকাছি হবে আকর্ষণটা তত বেশি হবে, ফলে তাকে সরে নিয়ে যাওয়া কষ্টকর বেশি হবে, শক্তি দেওয়া লাগবে বেশি। বিষয়টা তো এমন। তাহলে আবার যখন সে অনেক বেশি দূরে হবে, অনেক বেশি দূরে হবে, তাকে এখান থেকে নিয়ে যাওয়াও তত সহজ হবে, কারণ সে অনেক কম বলে আকৃষ্ট করে আছে এবং কম শক্তি দেওয়া লাগবে, ফলে আয়নীকরণ শক্তিটাও হবে কম। সিম্পল। তো যখন তুমি বাম থেকে ডানে যাও আকারটা কমে, আকারটা কমে মানে কি, ওই যে লাস্ট সেলের ইলেকট্রনটা আমাদের অনেক কাছে চলে আসে, কার? নিউক্লিয়াসের। যখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছে চলে আসে তখন আমাদের এখানে যে আকর্ষণটা বেড়ে যায়, আকর্ষণটা বেড়ে যাওয়ার অনেক বেশি শক্তি দেওয়া লাগে। এই যে অনেক বেশি শক্তি দিতে গেলে আমাদের আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়, এই জন্য বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। বাট উপর থেকে নিচে আসলে খেয়াল করো, যখন উপর থেকে নিচে আসবে আকারটা বাড়তেছে। আকার বাড়া মানে কি, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা তো তুমি সরাবা, এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। সর্বশক্তি স্তরের ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে আকর্ষণ বলটা কমতেছে। আকর্ষণ বল কমলে খুব অল্প শক্তি দিলে আমাদের ইলেকট্রনটা সরে যাবে, তার মানে আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। তার মানে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান কমে। আকারের উল্টা, আমাদের সবগুলো আকারের উল্টা হবে। আয়নীকরণ শক্তিও সেম, তারপর তড়িৎনাত্মকতাও সেম, সবগুলো আসলে সেমই হবে। আমাদের এই যে আকারের উল্টা হবে। তো আশা করি বুঝছো যে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়ামের মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ এই মৌলগুলোর মধ্যে সিলিকনের পারমাণবিক ভর সবচেয়ে কম। এগুলো তো আসলে বুঝবা, এখন এগুলো প্র্যাকটিস করবা, তোমরা উদাহরণগুলো দিয়ে প্র্যাকটিস করবা। এবার আসি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি মানে কি, আমাদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনের গাঁঠি থাকে, আমরা জানি প্রত্যেক মৌল হচ্ছে অষ্টক ফিল আপ করতে। ওই ক্ষেত্রে যে একটা ইলেকট্রন গ্রহণ করে যদি কখনো ঋণাত্মক আয়নে পরিণত হইতে চায়, ওই ক্ষেত্রে আমাদের এটাকে বলি ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করি এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, কতটুকু আকর্ষণ করবে একটা ইলেকট্রনকে, কতটুকু আকর্ষণ করবে একটা ইলেকট্রনকে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। তাহলে এটা মূলত ইলেকট্রন গ্রহণ করে, আর আমাদের তোর এই যে আয়নীকরণ শক্তিটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়া, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া। ঠিক আছে? ইলেকট্রন আসক্তি বাম থেকে এই যে এক পর্যায়ের বামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আচ্ছা, এখান থেকে একটু বুঝে নাও তাহলে ইলেকট্রন আসক্তিটা পরিবর্তন কি হবে। তাহলে এই যে আমরা যখন ইলেকট্রন আসক্তি মানে কি, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে মানে কি, আমরা ওই যে জানি আমাদের যখন এই
লাস্ট সেলটা এই যে নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে, তখন নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমবে। আবার যখন এটা কাছাকাছি চলে আসবে আকর্ষণটা বাড়বে। তুমি যখন বাম থেকে ডানে যাবা আকারটা ছোটো হবে। আকারটা ছোটো হবে মানে কি, লাস্ট সেলটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি চলে আসবে। লাস্ট সেলটা যদি নিউক্লিয়াসের অনেক কাছাকাছি চলে আসে, ফলে আমাদের এই যে নিউক্লিয়াসের সাথে আগত ইলেকট্রনটার আকর্ষণ বল বেশি হবে, ফলে ইলেকট্রনের অ্যাফিনিটি বা আসক্তিটাও বেশি হবে। এজন্য বাম থেকে যত ডানে যাবা আকার ছোটো হতে থাকবে, আলটিমেটলি আগত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তত বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি বাড়ে। আবার অন্যদিকে ঠিক উল্টা হচ্ছে, উপর থেকে নিচে আসলে আকারটা তোমার বাড়ে। এই যে এক্ষেত্রে নিউক্লিয়াস থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের লাস্ট সেলটা, ফলে এখানে যে আগত একটা ইলেকট্রন আসবে ওটার প্রতি আকর্ষণটাও কমতে থাকে, মানে ইলেকট্রন আসক্তিটাও কমতে থাকে। আকার ছোট হলে আসক্তি বেশি, আকার বড় হলে আসক্তি কম। আমাদের ঠিক এই যে আয়নিক আকারের ঠিক উল্টা বিষয়টা। তাহলে সেমভাবে এগুলো একটু প্র্যাকটিস করবা, যে বাম থেকে ডানে গেলে কী হয়, এই যে মৌলগুলো দিয়ে প্র্যাকটিস করবা। তোমাদের ব্যতিক্রম নাই, ওই জন্য আমি ব্যতিক্রম নিয়ে আসলে খুব একটা আলোচনা করতেছি না। এইচএসসিতে গেলে ব্যতিক্রমগুলো পড়বা, আসাই ব্যতিক্রমগুলো। এবার সে তরিণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? আমরা জানি সমযোজী বন্ধন, আমরা জানি তিন প্রকারের বন্ধন আছে। একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে ধাতব বন্ধন। সমযোজী বন্ধনে আমাদের যে ধাতু এবং অধাতু মিলে এই বন্ধনটা হয়। ধাতু আমরা জানি ইলেকট্রন দান করে, অধাতু জানি ইলেকট্রন গ্রহণ করে। তো এক্ষেত্রে আমরা সমযোজী বন্ধনে দেখব ইলেকট্রনটা অধাতু মিলে আমাদের এই সমযোজী বন্ধনটা গঠিত হয়। এই যে আমাদের এই আহ, সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে তারা আমাদের বন্ধন গঠন করে বা অষ্টক ফিল আপ করে। তো এই যে ক্লোরিন মনে করো লাস্ট সেল ইলেকট্রনটা তার কাছে শেয়ার করলো, ক্লোরিন বা এখানে মনে করো হাইড্রোজেন, তারা পরস্পর ইলেকট্রনটা শেয়ার করলো। এই যে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি আমরা জানি এখানে পরস্পরের নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে ক্লোরিনের, এখানে একটা নিউক্লিয়াস আছে হাইড্রোজেনের। এই উভয় নিউক্লিয়াসে কিন্তু পজিটিভ, দ্যাটস ওয়াই তারা পরস্পরের এই যে বন্ডকৃত ইলেকট্রন, এই বন্ড পেয়ার ইলেকট্রনকে তারা উভয় পরমাণু নিউক্লিয়াসে আকর্ষণ করে, উভয় পরমাণু নিউক্লিয়াসকেই তারা আকর্ষণ করে। তো এই যে এখানে যার আকর্ষণ করার ক্ষমতা বেশি সে তার দিকে বেশি নিয়ে আসবে ইলেকট্রনটা। এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। মানে আমাদের এখানে যে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রন নেগেটিভিটি, শেয়ারকৃত ইলেকট্রন। ঠিক আছে? তো দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধন ইলেকট্রন দুটাকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ বলা হয়। তো এটা আমরা বাম থেকে ডান দিকে গেলে সেম কথাবার্তা। যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা, আমাদের তড়িৎ কি হবে? বাম দিকে ডান দিকে গেলে আমার তড়িৎ বাড়বে, কারণ ওই যে তোমার এখানে আকারটা ছোট হইতে থাকবে। আকারটা ছোট হলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটাও বেশি হবে। আকর্ষণটা বেশি হলে ওই যে তার দিকে টেনে নিয়ে আসবে, খুব স্বাভাবিক। তাহলে বাম থেকে ডানে গেলে আমাদের আকর্ষণটা বেশি হবে, এবং ফলে তড়িৎ বাড়তে থাকবে। উপর থেকে নিচে আসলে আকার ছোট হবে, লাস্ট শক্তি স্তর দূরে সরে যাবে, ফলে আমাদের বন্ধকৃত ইলেকট্রনটাকে সে খুব সহজে আর বেশি আকর্ষণ করতে পারবে না, আমাদের তড়িৎ কমতে থাকবে। ঠিক আছে? এটাই। এবার আসো বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। তো আমাদের গ্রুপ একের যে মৌলগুলো আছে এগুলোকে আমরা বলি ক্ষার ধাতু হিসেবে। গ্রুপ একের যে মৌলগুলো আছে এগুলোকে ক্ষার ধাতু বলি। এখানে রয়েছে টোটাল 7টা মৌল। এদের মাঝে হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মৌলকে আমরা ক্ষার ধাতু বলি। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে? এগুলো লিনাকে রুবিসেসে ফেলেছে, এই নামে আমরা মনে রাখছি। এই গুলা কেন আমরা ক্ষার ধাতু বলি? কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে খুবই শক্তিশালী ক্ষার তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, এবং ধাতু কেন? ধাতু বলা হচ্ছে এই জন্য কারণ তারা আবার তোমার ইলেকট্রন দান করে। আমরা জানি ইলেকট্রন দান করলেই সর্বশক্তিশালী ইলেকট্রন যখন দান করে তারা ধাতু হয়। আবার ক্ষার কেন? তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। মিথ ক্ষার। তাহলে দেখো এই শব্দের এখানে তিনটা কথা আছে। একটা হচ্ছে মিথ, একটা হচ্ছে ক্ষার, একটা হচ্ছে ধাতু। মিথ, ক্ষার, ধাতু। মিথ কেন? কারণ তাদেরকে মাটিতে পাওয়া যায়। মিথ কেন? কারণ তাদেরকে মাটিতে পাওয়া যায়। ক্ষার কেন? তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাই। ধাতু কেন? তারা ইলেকট্রন দান করে, সর্বশক্তিশালী ইলেকট্রন দান করে বিধায় তারা ধাতু। তিনটা শব্দের তিন রকমের ব্যাখ্যা। আমাদের পর্যায় সারণী 2 নং গ্রুপে অবস্থিত বিরিয়ানি মৌলকে আবার সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টা মৌল আছে যেগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি, এবং এই ধাতুগুলো মাটিতে পাওয়া যায় এবং এরা ক্ষার তৈরি করে, এবং এরা সামগ্রিক মৃৎ ক্ষার ধাতু বলা হয়, অ্যালকালাইন আর্থ মেটালস। মুদ্রা ধাতু আমাদের গ্রুপ একারে যে 4টা মৌল আছে, এই যে কপার, সিলভার, গোল্ড এবং রুনজানিম, এই 4টা মৌলের মধ্যে প্রথম 3টা হলো আমাদের মুদ্রা ধাতু বা কয়েন মেটালস। এই যে কপার, সিলভার এবং গোল্ড, এই যে কপার, সিলভার এবং গোল্ডকে আমাদের মুদ্রা ধাতু বলা হয়, কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রুনজানিয়াম ছাড়া অন্য 3টা মৌল প্রাচীনকালে মুদ্রা তৈরিতে ব্যবহৃত হতো। হেলোজেন গ্রুপ, হেলোজেন শব্দটা হচ্ছে আমাদের লবণ প্রস্তুতকারী। তাহলে আমাদের গ্রুপ 17-এর 6টা হেলোজেন মৌলকে
আমরা ছয়টা মৌলকে হ্যালোজেন মৌল বলা হয়। হ্যালোজেন গ্রুপের মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, উগানেসন। 118 যেটা আছে এটা হচ্ছে উগানেসন। আচ্ছা, এরপরে এই যে ওগানেসান আবার কিন্তু হেলুজেন গ্রুপ না, হেলুজেন মৌল না। এই সকল হেলুজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা হেলুজেনকে এক্স দ্বারা প্রকাশ করি, এটা তোমরা বিভিন্ন বিক্রিয়ায়, তারপর এটা কিন্তু একদম ফিক্সড। আমরা হেলুজেন মৌলকে সবসময়, যদিও তোমাদের 9-10 আসলে খুব বেশি বিক্রিয়া যে আছে তা না, এইচএসসিতে গেলে তো বিক্রিয়া দেখবা কাকে বলে, কত হাজার হাজার বিক্রিয়া। তো এই যে আমরা হেলুজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারা, এই এক্স চিহ্ন দ্বারা আমরা হেলুজেন মৌলকে প্রকাশ করি। এইচ এক্স মানে কি? এইচ এক্স মানে তোমার হাইড্রোজেন হ্যালাইড মৌল। এটা হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড হইতে পারে, হাইড্রোজেন আয়োডাইড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই যে আমরা এগুলা বলি, দেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এগুলো লবণ তৈরি করে, এই জন্য আমরা এগুলোকে তোমার হ্যালোজেন গ্রুপ বলা হয়। আবার এগুলো নিজেরা নিজেরা কিন্তু দ্বিমূল তৈরি করে, নিজেরা নিজেরা তোমার সমযোজী বন্ধন তৈরি করে। মানে এরা তোমার ধাতু এবং অধাতু মিলে এরা, যেমন তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড একটা তোমার আয়নিক যৌগ, এটা তৈরি করতে পারে। সেম আবার নিজেরা নিজেরা কিন্তু ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে আবার সমযোজী যৌগ তৈরি করতে পারে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? গ্রুপ 18 এর মৌলসমূহকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলি। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলা ওগানেসন। তো এই মৌলগুলার সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বলে তারা কখনো ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করতে চায় না। যদি আমরা আসলে পরবর্তী ক্লাসে দেখবো, এখানে আমরা জ্যানন মৌলটাকে জ্যানন কি জানি, জ্যানন টেট্রাহাইড্রেট বা এরকম কিছু মৌল আমরা গঠন করতে দেখি, জ্যানন ডাই, দেন জ্যানন টেট্রা মৌল আসলে অনেক সময় বিক্রেতারা করে। আচ্ছা, তো এরা সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। অবস্থান্তর মৌল এই যে 3 থেকে 12 পর্যন্ত, যেগুলোকে আমরা ডি ব্লক মৌল বলি। ডি ব্লক মৌল কিন্তু আবার অবস্থান্তর মৌল আছে। ডি ব্লক মৌল একরকম, অবস্থান্তর মৌল একরকম। ডি ব্লক মৌলের একটা ধর্ম হচ্ছে তারা অবস্থান্তর মৌল হবে একরকম। মানে যাদের মানে আমাদের, যদিও সংজ্ঞাটা তোমাদের না আসলে, ডি ব্লক মৌলের যাদের সর্বশেষ ইলেকট্রনে ডি অরবিটালটা অসম্পূর্ণ, D1 থেকে 9 পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। এই যে এখানে অবস্থান্তর মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে 12 নং পর্যন্ত। হ্যাঁ, গ্রুপ 3 থেকে, যদি এখানে একটু ভুল আছে আসলে, 3 থেকে 12 পর্যন্ত তোমার সব মূল্য যে অবস্থান্তর মূল্য তা না। এখানে কিছু মূল্য আছে যারা D0 বা D10, এই মৌলগুলো তুমি অবস্থান্তর মূল্য বলতে পারবে না, ঠিক আছে? আহ, আচ্ছা, যাই হোক। তো এখানে অবস্থান্তর মূল্য কিছু ধর্ম আছে। অবস্থান্তর মূল্য জটিল যৌগ গঠন করে, তারা রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মূল্য বিভিন্ন বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে। 10 নং গ্রুপের নিকেল একটা অবস্থান্তর মূল্য, যেটা প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে পড়বা ক্যালসিয়ামকে মৃৎকা ধাতু বলা হয় কেন? কারণ মাটিতে পাওয়া যায়। আবার ক্ষার কেন? তারা তোমার এই যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। ধাতু কেন? তারা ইলেকট্রন দান করে। হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস? কারণ সে খুব সহজে অন্য মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। এটাই। পর্যায়সারণের সুবিধা কী তাহলে? আমাদের পর্যায়সারণের কাজ কি? পর্যায়সারণ আমাদের রসায়ন পাঠটাকে সহজ করেছে। আমরা যে এত বিশাল বিশাল এত বিশাল সংখ্যক মৌলের আলাদা আলাদাভাবে বোধগম্য রাসায়নিক ধর্ম, এগুলো মনে রাখতে হচ্ছে না। আমরা গ্রুপে গ্রুপে মনে রাখার সুবিধা পেয়েছি। আমরা যদি শুধু 4টা বৌদ্ধ ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা বা 4টা রাসায়নিক ধর্ম, এগুলা বিবেচনা করে আমরা টোটাল 944টা ধর্ম পাবো। তো এগুলো মনে রাখা কোয়াইট টাফ। দ্যাটস ওয়াই আমাদের এই রসায়ন অধ্যয়নে আমাদের সহজ করে দিয়েছে আমাদের পদ্ধতিটা। নতুন মূলের আবিষ্কার, আমাদের যে কিছু ঘর ফাঁকা রাখা হয়, এই ফাঁকা ঘরগুলো আমাদের কাজে দেয়। যে নতুন মূল আসলে এখানে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে যে মূল আসবে, এগুলোর ধর্ম কীরকম হতে পারে, এগুলো কিন্তু আমাদের আগে থেকে ভবিষ্যৎবাণী করে রাখা হয়, এবং এটা কিন্তু সত্য হয়। গবেষণার ক্ষেত্রে আমাদের বেশ কাজে লাগে। দেন পর্যায়সারণীতে একই গ্রুপের মৌলগুলোর দ্বারা বিভিন্ন বিক্রিয়া, এগুলো নিজের একটু করবা। বিক্রিয়াগুলো খুব বেশি আসে তা না, তারপরে এমসিকিউ বা কোনো কারণে যদি লাগে আর কি। এই যে হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করে, হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড। দেন আমরা এই যে এগুলো আবার পানির সাথে বিক্রিয়া করে তোমার বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড করে দেখবা। বিক্রিয়াগুলো করলে রসায়ন পড়তেছো, এটা একটা ফিল হবে। নাহলে তো রসায়ন না পড়লে, এখানে বিক্রিয়া না থাকলে তো মনে হবে না রসায়ন পড়তেছো। দিস ইজ অল আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে।